নমস্কার, আমি সুমন চৌধুরী। আর আজকে তোমাদেরকে শোনাবো আরও একটা ভৌতিক গল্প। সে ছিল। এখন 1990 সাল। আমার নাম প্রফুল্ল দাস। আমি প্রায় ছোটোবেলা থেকেই বাইরে পড়াশোনা করছি। প্রথমে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কলকাতার একটি বিখ্যাত স্কুলে পড়াশোনা করি এবং তারপর আমি একটি ভালো বিটেক কলেজে ভর্তি হই। অবশ্য আমার বাড়ি কিন্তু প্রত্যন্ত গ্রামে। তবে ওই গ্রামের যে কয়েকটা ধনী পরিবার আছে তাদের মধ্যে একটি ধনী পরিবারের সন্তান আমি। এখন অর্থাৎ যে সময়ের ঘটনাটা আমি লিখছি সেই সময় আমি দ্বিতীয় বর্ষে পড়ছি। আমার পরিবার ধনী হলেও যেহেতু আমাদের গ্রামটি প্রত্যন্ত, তো সেখানে বিদ্যুতের আলো এখনও পৌঁছায়নি সমস্ত বাড়িতে। অবশ্য তারা বিদ্যুৎ নিতে পারেনি। কেন? কারণ তারা পেট ভরে দুবেলা খাবার জোটাতে পারে না। বিদ্যুতের যে বিল, তার পয়সা জোটাবে কোথা থেকে? গ্রামের কাছে আছে একটা শ্মশান। প্রায় সকলে ওইখানেই মরা পোড়ায়। সেখানে ধনী গরিব কোনো ভেদাভেদ থাকে না। কেননা গ্রাম থেকে শহরে এত দূরে মরা নিয়ে আসার থেকে ওইখানে কাছেই ঘাট পড়ে, তাই সকলেই ওখানেই মরা পোড়ায়। শ্মশান থেকে কিছুটা এগিয়েই দোকানপাট বাজার এসব থাকে। আর তার থেকে একটু এগিয়ে গেলেই সোনারপুর স্টেশন। অবশ্য আমাদের গ্রাম থেকে সোনারপুর স্টেশন অনেকটাই দূর। স্টেশনটা মোটামুটি জমজমাট এবং গ্রামের মানুষ এখান থেকেই হাট বাজার করে। গ্রামের বর্ণনা অনেক হয়েছে, এবার শহরে আসি। এখন এই সময় মেস থেকেই পড়াশোনা করি। সঙ্গে থাকতো আরও দুই বন্ধু। একদিন কলেজ থেকে মেসে ফেরা মাত্রই আমার বন্ধু আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিল। চিঠিটা খুলে পড়তে শুরু করলাম। এমনিতে একটু বেশি ছুটি পেলেই আমি বাড়ি যাই। আর মাসে মাসে বাবা কলেজের খরচা এবং থাকা খাওয়ার খরচা পাঠাতে থাকে। অবশ্য সেটাও মাত্র 5 দিন আগেই পাঠিয়েছে। তাই চিঠিটা হাতে পেয়েই ভয় হলো, বাড়িতে কিছু বিপদ হয়নি তো? চিঠি পড়ে বুঝলাম হয়েছে, তবে তেমন কিছু নয়। অবশ্য বাড়ি কিন্তু শীঘ্রই যেতে বলা হয়েছে। জেঠু শরীর খারাপ। অবশ্য জেঠু বাবার চেয়ে বয়সে খুব বেশি বড় নয়, ওই খুব বেশি বছর 5 হবে। তিনার কোনো ছেলে নেই, 2 মেয়ে। তিনারাও রূপবতী, গুণবতী। তার মধ্যে এক মেয়ের বিয়ে হয়ে গেছে খুব কাছেই গ্রামের, আর আরেকজনের বিয়ে ঠিক হয়েছে কিছুটা দূরে। তিনি খুব ভালোবাসেন আমাকে। বাবা কড়া ধাতের মানুষ হলেও জেঠুর বন্ধুর মতোই মিশত আমার সঙ্গে। তবে কয়েকদিন আগে তার খুব জ্বর হওয়ায় ডাক্তার তো প্রায় জবাবই দিয়ে ফেলেছিল। কিন্তু শহরের বড় হাসপাতাল থেকে চিকিৎসা করার পর ধীরে হলেও সুস্থ হতে শুরু করে। আমি তখনই একবার গিয়েছিলাম। তারপর আবার এই চিঠি পেয়ে আমার সেই রকমই কোনো ভয় হলো। এতটা শোনার পর শ্রোতার মনে হতে পারে জেঠু মারা গেছে বা জেঠুকে নিয়ে কিছু, কিন্তু জেঠু বেঁচে আছে। কেন পরিষ্কার বলেছি, জেঠুর তেমন গুরুতর কিছু হয়নি বলেই বাবাকে চিঠিটা পাঠিয়েছে। নীতিশকে বললাম একটা ট্যাক্সি ডেকে দিতে। সে চলে গেল। আমি অল্প খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম ট্যাক্সিতে। নীতিশও আমার সঙ্গে যেতে চাইছিল, আমি না করলাম। একই সন্ধ্যা নেমেছে, বাড়ি পৌঁছতে হয়তো রাত্রি হবে। সেই মুহূর্তে আমার মনে পড়ল, তাহলে একজন থাকলে ক্ষতি কিসের? একজনের থাকা অবশ্যই দরকার, যদি খুব বেশি হয়। সঙ্গে সঙ্গে একটা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। ট্যাক্সি ছাড়লো আর বেশ ভালো বেগেই চলতে শুরু করলো। কিছুক্ষণই স্টেশনে এসে পৌঁছালাম। ট্যাক্সির থেকে নেমে ভাড়া মেটাতে যাব এমন সময় দেখি ট্যাক্সি চালক নেই। অথচ আমি দেখেছি কয়েক মিনিট আগেই
ছিলেন তিনি। এদিক সেদিক দেখলাম দুজনেই, কিন্তু না, উবে গেল নাকি। আর দেরি করার ঠিক হবে না, ট্রেন পাবো না। আমরা সেদিকেই রওনা দিলাম। টিকিট কাটতে গেলাম, কেটে গিয়ে এসে ফিরছি, এমন সময় দেখি নীতিশ নেই। এসব হচ্ছে কি? এখন কি ওকে খুঁজে বেড়াবো, না উঠে গেল? ঘড়িতে দেখলাম সময় এখনও 15 মিনিট আছে। আমি নীতিশকে খুঁজতে লাগলাম। দেখি দূরে অন্য লাইনের এক ট্রেনের দিকে সে যাচ্ছে, অথচ ট্রেনটা এক সাইডে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি ভীত হয়ে পড়লাম, আমাদের ট্রেনটা হয়তো এখনই ছাড়বে, সময় তো প্রায় হয়ে এসেছে। আমি ঝপ করে ওর হাতটা ধরে ওকে টেনে নিয়ে বেরিয়ে এসে বললাম, কী হয়েছে রে তোর? চল। মনে মনে ভাবছি, ওকে নিয়ে আসাই ভুল হয়েছে বোধহয়। আমরা দৌড়ালাম খুব জোরে এবং ওর হাতটা ধরে আমরা চট করে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে ওঠার পরেই ট্রেনটা ছাড়লো। আমি তোকে দাঁড়াতে বলেছিলাম, তো ট্রেনে উঠতে গেলি কেন বোকার মতো? ট্রেনটি চেপে পড়তিস আর ওই ট্রেনটাই ছেড়ে দিত, কী বিপদ হতো বলতো? বলতে বলতে আমাদের ট্রেনটা ভালো দমে চলতে শুরু করলো। প্ল্যাটফর্ম থেকে ছাড়ার মুহূর্তে এত দ্রুত তো ট্রেন যাওয়ার কথা নয়। যাই হোক, আমি আর সেই নিয়ে ভাবলাম না। ব্যাপার দেখলাম নীতিশ যেন ঘুরেই আছে, এখনও যেন তার কোনো কোনো কিছু ভাবতেই পারছে না। আমি মাঝে মধ্যেই ট্রেনে বসে বসে ওর দিকে একবার তাকাচ্ছি আর একবার নিজের মনকে প্রশ্ন করছি। হঠাৎ করে একরকম চমকে দিয়ে আমি তাকে প্রশ্ন করলাম, কিরে, কী ভাবছিস এত? সে যেন চমকেই গেছিল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, ভুল ট্রেনে? কই, না তো, ওইটাই ঠিক ট্রেন, তুই জানিস না? আমি বললাম, ব্যঙ্গ করছে, হাঁদারামটা। এতটুকু হলো প্রথম পার্ট।